হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমি বার্সেলোনার আপকামিং সিজন নিয়ে কথা বলবো। আগের সিজনটা বার্সেলোনার জন্য ছিল একটা ডিজাস্টার। ইউসিএল এ পিএসজির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে নেয়। লা লিগাতেও রিয়ালের ডমিনেন্টের কাছে তারা ধরাশায়ী হয়। অ্যাকচুয়ালি বার্সেলোনা বেশ কয়েক বছর ধরেই স্ট্রাগল করছে। লাস্ট 3-4 সিজন ধরে আমরা সেই টিপিক্যাল বার্সাকে দেখতে পাচ্ছি না। এর পিছনে অবশ্য অনেক কারণ আছে, সেটার এই ভিডিওতে নাই বললাম। যাই হোক, বার্সার আপকামিং সিজনে নতুন কোচের আন্ডারে শুরু করতে যাচ্ছে। 40 বছরের মধ্যে হান্সি ফ্লিকি হতে যাচ্ছে প্রথম জার্মান যিনি কিনা বার্সার ডগ আউটে দাঁড়াবে। কেমন হতে যাচ্ছে বার্সার স্কোয়াড? কারা কারাই বা থাকতে পারে বার্সার স্টার্টিং 11-এ? হান্সি ফ্লিকের ট্যাকটিক্সই বা কেমন হবে? ওয়েল, এসব নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। বাই দ্য ওয়ে গাইস, বার্সেলোনা কিন্তু আপকামিং সিজনে বেশ কয়েকজন প্লেয়ারকে সাইন করাতে পারে। লাইক মোস্ট প্রবাবলি লাইপজিগ থেকে ড্যানিয়েল ওমলো আসতে পারে। বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের জন্য বার্সা ভালোভাবে ট্রাই করছে। বাট আমি বার্সার রেজিস্টার প্লেয়ার যারা আছে তাদের নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখেন, বার্সার গেমিং স্টাইল আর কোচ হান্সি ফ্লিকের গেমিং স্টাইল কিন্তু এক না। আমরা বার্সেলোনা প্লেইং স্টাইল বলতে কেমন বুঝি? ছোট ছোট পাসে খেলা, বিল্ড আপ করা, পজিশন রেখে অপোনেন্টের বক্সে যাওয়া, টিপিক্যাল টিকে টাকা বার্সেলোনার প্লেইং স্টাইল। আর তাদের খেলায় এতটা ফিজিক্যাল ডমিনেন্টও থাকে না। কিন্তু হান্সি ফ্লিকের গেমিং স্টাইলটা হচ্ছে টোটাল অপোজিট টু বার্সেলোনা। হান্সি ফ্লিকের প্লেইং স্টাইলে থাকবে ফিজিক্যাল ডমিনেন্ট, অ্যাগ্রেসিভ প্রেস আর রেন্টলেস অ্যাটাক। বায়ার্নে থাকতে অনেক শর্ট টাইমে সে বায়ার্নকে সাকসেস এনে দিয়েছিল। 2 বছরের কম সময়ে বায়ার্নের ম্যানেজার হয়েও বায়ার্নকে টোটাল 7টা মেজর ট্রফি এনে দেয়। তার আন্ডারে বায়ার্নের স্ট্যাটস ছিল এক কথায় আনবিলিভেবল। 81% উইন রেশিও, এভারেজ 3 গোল পার ম্যাচ। আপনি একটা গোল দিবেন তার এগেনস্টে, ফ্লিক আপনাকে 3টা গোল দিবে। আপনি 2টা গোল করবেন, সে 8টা গোল ব্যাক করবে। জাস্ট কিডিং গাইস। যাই হোক, হান্সি ফ্লিকের প্লেইং স্টাইল ফরমেশন হচ্ছে 4-3-3। তার গেমিং স্টাইল বি লাইক তোমাকে রেন্টলেসলি অ্যাটাক করে যেতে হবে অপোনেন্ট টিমকে। বল অপোনেন্টের কাছে থাকলে অ্যাগ্রেসিভ প্রেস করতে হবে। এরকম গেমিং স্টাইলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্যই প্রয়োজন হবে ফ্লিকের, যেটা আমরা বায়ার্নে থাকতে কিমিচকে দেখেছি। প্লাস বায়ার্নে থাকতে ফ্লিক পেয়েছিল সানে, মুলার, গ্যানাব্রির মতো ফিজিক্যাল ডমিনেন্ট প্লেয়ারদেরকে। কিন্তু স্যাড টু সে, হান্সে ফ্লিক বার্সেলোনায় বায়ার্নের মতো ডিট্টো কপি খেলাতে পারবে না তার টিমটাকে। কারণ বার্সেলোনার প্লেয়াররা অতটাও ফিজিক্যালি ডমিনেন্ট নয়, প্লাস তাদের স্কোয়াডে কোনো প্রপার ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। আর তার উপর এত জলদি ফ্লিক বার্সেলোনার প্লেয়ারদেরকে ফিজিক্যালি ট্রান্সফর্মও করতে পারবে না। আর আমি একটা জিনিস বুঝি না গাইস, বার্সেলোনা ম্যানেজমেন্ট কি খেয়ে ট্রান্সফার মার্কেট থেকে এই প্লেয়ারদের কিনে? তাদের অলরেডি অ্যাটাকিং মিডে এনাফ প্লেয়ার আছে লাইক পেদ্রি, গাবি। তারপরেও তারা ড্যানিয়েল ওমলোর পিছনে পড়েছে। এর থেকে যদি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসতো তাহলে টিমটা আরো বেটার হতো বলে আমার মনে হয়। যাই হোক, আমার মনে হয় না হান্সি ফ্লিক এবার 4-3-3 ফরমেশনে যাবে। রাদার দেন সে তার টিমকে 4-2-3-1 ফরমেশনে খেলানোর চান্সটাই বেশি। এখন দেখে নেই এই ফরমেশনে কারা কারা থাকতে পারে বায়ার্নের বেস্ট 11-এ, সরি বার্সেলোনার বেস্ট 11-এ। গোলকিপিং অপশনে কোচের ফার্স্ট চয়েস হতে যাচ্ছে অবভিয়াসলি আন্ডার স্টেগান। অনেক বছর ধরেই তিনি বার্সার গোলবারের দায়িত্ব সামলাচ্ছেন। লেফট ব্যাক পজিশনে স্টার্টিং 11-এ থাকতে পারে ভালদে। গত সিজনেও জাভির আন্ডারে একটা ভালো মৌসুম পার করেছিল ভালদে। এই সিজনেও ভালদে ভালো কিছুই করবে, বিকজ তার অ্যাটাকিং মাইন্ডসেট অ্যান্ড হিজ স্পেস। কোচ হান্সে ফ্লিকের গেম প্লেতে ভালদে খুব ভালোভাবেই ফিট করবে। সেন্ট্রাল ব্যাক পজিশনে মোস্ট প্রবাবলি আরাহো আর মার্টিনেসকেই কোচ খেলাতো, কিন্তু কোপা আমেরিকাতে ইনজুর্ড হয়ে একটা লম্বা সময়ের জন্য আরাহোকে এখন মাঠের বাইরে থাকতে হবে। এখন তার রিপ্লেসমেন্ট হিসেবে ফ্লিকের ফার্স্ট চয়েস হতে যাচ্ছে মোস্ট প্রবাবলি ক্রিস। আর রাইট ব্যাক পজিশনে থাকবে কুন্ডে। কুন্ডে মূলত সেন্ট্রাল ব্যাক পজিশনের প্লেয়ার হলেও তার অ্যাটাকিং এবিলিটি রাইট ব্যাক অপশনে পারফেক্ট ফিট হবে বলে আমি মনে করি। বার্সার যেহেতু কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, সো কোচ মোস্ট প্রবাবলি 2জন পিভিট নিয়ে নামবে। একজন হতে যাচ্ছে গুন্ডোগান, আরেকজন মোস্ট প্রবাবলি ডি ইয়ং বা ফার্মিং লোপেস। ফর মাই পার্সোনাল চয়েস, আই উড সাজেস্ট ফার্মিং লোপেসকেই খেলানো দরকার। ওই প্রি সিজনে সিটি আর রিয়ালের এগেনস্টে দুটো ম্যাচেই গোল করেছে, প্লাস তার খেলার স্টাইল অনেকটা ইনিয়েস্তার মতো। আর ডি ইয়ং এমনিতেও ইনজুর্ড আছে, সো হাই পসিবিলিটি অফ চান্স আছে যে গুন্ডোগানের সাথে ফার্মিং লোপেজই মাঠে নামতে যাচ্ছে। অ্যাটাকিং এর লেফট সাইডে থাকবে রাফিনহা। যদিও এটা তার প্রেফারেবল পজিশন না, সে একজন মূলত রাইট উইঙ্গার, কিন্তু ওই পজিশনে খেলবে লামিনে ইয়ামাল। আর সে বাঁ পাশের দিকটা সামলাবে। আগের সিজনেও কিছু ম্যাচে সে অ্যাজ এ লেফট উইঙ্গার হিসেবে খেলেছিল। অতটাও খারাপ খেলেছে বলে আমি বলবো না, তার স্পিড আছে, প্লাস একুরেসিও অনেক ভালো। সো হান্সি ফ্লিক অবশ্যই চাইবে এরকম একটা অফ পজিশন থেকেও রাফিনার বেস্টটা নিয়ে আসার, যেটা আমরা রিয়ালে রদ্রিগোকে দেখেছি। আর রাইট সাইডে থাকবে লামিনে ইয়ামাল। এবারের ইউরোতে বেস্ট ইয়াং ট্যালেন্ট হচ্ছে লামাল।
এই 17 বছর বয়সেই বার্সার অ্যাটাকিং এর একটা বড় দায়িত্ব এসে পড়েছে তার উপর। তার স্পিড, ড্রিবলিং অসাধারণ। স্কোরিং এ একটু প্রবলেম আছে, বাট ওটা ঠিক হয়ে যাবে। আর অ্যাজ এ অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কোচের ফার্স্ট চয়েস হতে যাচ্ছে গাবি। তার গোল স্কোরিং এবিলিটি তাকে পেড্রি থেকে এগিয়ে রাখছে। আর যদি বার্সেলোনা অম্লকে সাইন করায় তাহলে তারও চান্স আছে যে এই পজিশনে খেলার। ফাইনালি অ্যাজ এ সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে ফ্লিক পাচ্ছে তারই পুরনো শিষ্য লেভানডস্কিকে। বায়ার্নে ফ্লিকের আন্ডারে লেভানডস্কি 71 ম্যাচে 83 গোল করেছিল। হি ওয়াজ দ্য বিস্ট দ্যাট টাইম। লেভানডস্কিকে হয়তো বার্সেলোনা পাবে না, বাট তারপরেও তার মতো একজন গোল পোচারের উপর ফ্লিক এখনো ভরসা করতে পারে। এখন দেখার বিষয় বার্সার প্লেয়াররা কত দ্রুত হান্সি ফ্লিকের প্লেয়িং স্টাইলের সাথে অ্যাডাপ্ট করে নিতে পারবে। যত তাড়াতাড়ি বার্সার প্লেয়াররা তার প্লেয়িং স্টাইলের সাথে মানিয়ে নিতে পারবে, তত দ্রুত এই ফ্লিক বার্সেলোনাকে রেজাল্ট এনে দেওয়া শুরু করবে। আপনাদের কি মনে হয় বায়ার্নের মতো বার্সেলোনাতেও ফ্লিক এরকম কুইক সাকসেস এনে দিতে পারবে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।